স্বামীর মৃত্যুর পর পিয়া তার মেয়ে আইশুকে নিয়ে ব্যাঙ্গালোর থেকে চেন্নাই শিফট হয় আর উঠে পড়ে নতুন একটি ফ্ল্যাটে। কিন্তু এই ফ্ল্যাটে আসার পর থেকেই তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা, যেখানে পিয়া প্রায়ই একটি বাচ্চা মেয়ের আত্মা দেখতে পেত। এর মধ্যে একদিন আইশুও গায়েব হয়ে যায়। অনেক চেষ্টা করেও পিয়া তাকে খুঁজে পাচ্ছিল না। তখনই সেই ছোট্ট মেয়ের আত্মাটি তাকে পথ দেখায়। এখন এটাই দেখার পালা যে পিয়া ওই আত্মার সাহায্যে কিভাবে তার মেয়েকে খুঁজে বের করবে, আর এই সবকিছুর পেছনের আসল মাস্টার মাইন্ডকে, এবং ওই বাচ্চা মেয়ের আত্মারই বা এই সবকিছুর সাথে কি কানেকশন, এই সবই আমরা দেখতে পাবো আজকের গল্প কানামুচিতে, যার অর্থ লুকোচুরি। তাহলে চলুন আর দেরি না করে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা পিয়া এবং তার 7 বছরের মেয়ে আইশুকে দেখি। আইশু কথা বলতে পারত না। যাই হোক, তো তারা চেন্নাই থেকে বেঙ্গালুরু এসেছে নতুন করে জীবনটাকে সাজাতে। তো পিয়া এখানে ব্রোকার রাজুর সাহায্যে একটি ফ্ল্যাট দেখতে যায়। ব্রোকার বলতে থাকে, আপনাদেরকে 9 তলার একটা ফ্ল্যাট দেখাবো, আমি আশা করছি আপনার ভালো লাগবে, আর এখানে কিন্তু 24 ঘন্টা সিকিউরিটি থাকে, তাই কোনো চিন্তা করবেন না। তো তারা লিফটে উঠতে উঠতেই হঠাৎ করে 6 তলায় লিফট থেমে যায় আর দরজাটাও খুলে যায়, আর সেই সময় বিদ্যুৎও চলে যায় পুরো বিল্ডিং এর। পিয়া তো একটু ঘাবড়েই যায়, তাই সে রাজুকে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? রাজু জানায়, হয়তোবা বিদ্যুৎ চলে গেছে, এটা কোনো সমস্যা না, এখানে জেনারেটর আছে, আবারও দেখবেন বিদ্যুৎ চলে আসবে, চিন্তা করবেন না। তবে রাজুর চোখে মুখে কোথাও যেন একটা ভয় ছিল, তবে এটা সে পিয়াকে বুঝতে দেয় না। তো একটু পরই আবার লিফটটা চালু হয়। এরপর রাজু তাদেরকে নিয়ে বিল্ডিং এর 9 তলার একটি ফ্ল্যাটে যায়। ফ্ল্যাটটি ঘুরে ফিরে দেখে পিয়ার তো বেশ পছন্দ হয়, তাই সে রাজুকে জানায় সেই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে নিবে। রাজু তখন জিজ্ঞেস করে, তো আপনার হাজবেন্ড কবে আসবে? এই কথার উত্তরটা পিয়া দেয় না, অনেকটা ইগনোরই করে যায়। তো সে কেন এই কথাটা ইগনোর করলো আর তার হাজবেন্ডই বা কোথায়, এ ব্যাপারে আমরা পরেই জানতে পারবো। যাই হোক, তো পরের দিন সে তার সব জিনিসপত্র নিয়ে ফ্ল্যাটে শিফট করে। তারা মা মেয়ে মিলে অনেক আনন্দ করে এই দিনে। তো এর পরের দিন পিয়া আর আইশু দুজনে মিলে একটা ছবি টানায় দেয়ালে। আইশুও তখন মুগ্ধ হয়ে সেই ছবিটা দেখতে থাকে, আর এটাই ছিল আইশুর বাবার ছবি। একটু পরই দেখা যায় গীতা নামের একটি মেয়ে তাদের বাড়িতে আসে, যে পিয়ার বাড়ির কাজের লোক হিসেবে যোগ দেয়। তো কাজ করার সময় দেখা যায় গীতা আইশুর খেলনা পুতুলটি হাতে নেয়। এটা দেখার সাথে সাথে আইশুর রেগে পুতুলটি তার থেকে ছিনিয়ে নেয়। তখনই পিয়া গীতাকে বলে, আসলে এই পুতুলটি আইশুকে তার বাবা দিয়েছিল, তাই সে এই পুতুলটিকে কখনোই হাতছাড়া করে না। এই কথা শুনে গীতা জিজ্ঞেস করে, তার স্বামী কি দেশের বাইরে থাকে? তখন পিয়া কিছুটা মন খারাপ করে আর বলে, তার স্বামী আসলে 5 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। এই কথা শুনে গীতা বলে, তার স্বামী নেই তো কি হয়েছে, সে তাদের খেয়াল রাখবে। গীতা আরও বলে, এই বিল্ডিং এ অনেক বড় বড় লোক কাজ করে, কিন্তু সাহায্য চাইলে কেউ কারো দিকে ফিরেও তাকায় না, তবে আমি কিন্তু সেরকম না, আমি আপনাদের সব সময় সাহায্য করব। তখন পিয়া বলে, ঠিক আছে বুঝতে পেরেছি। তো এরপর সে গীতাকে রেখে আইশুকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দেয়। তো লিফটে করে যাওয়ার সময় দেখা যায় ঠিক 6 তলায় এসেই লিফটটি আবারও থেমে যায় আর লিফটের দরজাও খুলে যায়। আইশু তখন লিফট থেকে উকি মেরে সেখানকার ফ্ল্যাটগুলো দেখতে থাকে। তখনই লিফটে থাকা এক বৃদ্ধা মহিলা আইশুকে টেনে লিফটের ভেতরে নিয়ে আসে, যেটা দেখে পিয়া কিছুটা অবাকই হয়। তো এরপর একদম গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পর বৃদ্ধা যখন চলে যাচ্ছিল তখন পিয়াকে বলে যায়, নিজের বাচ্চাকে একটু সামলে রেখো। এই বলেই সে চলে যায়। পিয়ারও তার কথাটা একটু কেমন যেন মনে হয়, তাও সেই সবে পাত্তা না দিয়ে চলে আসে কেনাকাটা করতে। তো আইশু শপে গিয়ে চকলেট নিতে চাইলে একটি লোক তাকে সাহায্য করে। এদিকে পিয়া তাকে খুঁজে পাচ্ছিল না, তাই সে তাকে ডাকতে থাকে, কিন্তু আইশু যেহেতু বাকশক্তিহীন তাই সে পিয়ার ডাকের সাড়া দিতে পারে না। পিয়া তো এটা জানে, তারপরও সে তার মেয়ের নাম ধরেই এদিক ওদিক খুঁজতে থাকে। তখনই সে সেই লোকটির সাথে আইশুকে দেখে একটু বিরক্তই হয় আর আইশুকে সেখান থেকে নিয়ে চলে যায়। তো এরপর তারা কিছু জিনিসপত্র নেওয়ার সময় একটি বাচ্চা মেয়ের খেলার বল পিয়ার পায়ে এসে লাগে, তাই সে ওই বলটি মেয়েটির দিকে হাসি মুখে ছুঁড়ে দেয়। দেখা যায়
মেয়েটি ওই বলটি আবারও তার দিকে ছুঁড়ে মারে। কিছুক্ষণ এভাবে চলতে থাকলে পিয়া একটু বিরক্তই হয় আর আয়শুকে নিয়ে অন্যদিকে চলে যায়। তখনই সে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায় আর পিছন ফিরে তাকাতেই দেখে শেলফে রাখা জিনিসপত্রগুলো মাটিতে পড়ে আছে। আর সেখানে এমন কাউকেই সে দেখছে না, যে কারণে জিনিসগুলো মাটিতে পড়ে যাবে। এই ঘটনা নিয়ে সে বেশি একটা মাথা ঘামায় না আর ফিরে আসে তার বাড়িতে। তো আয়শু লিফটে উঠে গেলেও পিয়া লিফটে ওঠার আগেই তার ব্যাগ ছিঁড়ে বাজারগুলো মাটিতে পড়ে যায়। তাই সে আয়শুকে লিফট বন্ধ করতে বারণ করে, কিন্তু বাচ্চা মেয়ে আয়শু তো লিফট চালু করেই দেয়। আয়শু লিফটের ভেতরে একা থাকায় পিয়া অস্থির হয়ে পড়ে, কারণ ছোট্ট একটা মেয়ে, সে যদি ভয় পেয়ে যায়। তাই পিয়া এবার সিঁড়ি দিয়ে দৌড়াতে থাকে আর লিফট অন্য ফ্লোরে যাওয়ার আগে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে উপরের ফ্লোরে যাওয়ার আগেই লিফট চলে যায়। আর লিফট যখন 6 তলায় যায় তখন তা অটোমেটিক থেমে যায়। তো পিয়া সিঁড়ি বাইতে বাইতে ঠিক 6 তলায় এসে দেখে আয়শু 604 নম্বর ফ্ল্যাটের সামনেই দাঁড়িয়ে আছে, যেখান থেকে সে আয়শুকে নিয়ে দ্রুত ঘরে ফিরে যায়। আর এ থেকে আমরা ভালো করেই বুঝতে পারি যে বিল্ডিংয়ের 6ষ্ঠ তলায় কোনো এক রহস্য তো অবশ্যই লুকিয়ে আছে। যাই হোক, তো এরপর দেখা যায় আয়শুর একা একা লিফটে করে চলে যাওয়া এবং লিফট থেকে বের হয়ে 6 তলার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকার জন্য পিয়া আয়শুকে বেশ বকা দেয়। তাই সে মন খারাপ করেই বসে থাকে। তখনই গীতা পিয়াকে বলে তার আয়শুকে বকা দেয়া উচিত হয়নি, সে তো এখনো বাচ্চা, সে কি কোনো কিছু বুঝে শুনে করেছে? তো কথায় কথায় পিয়া গীতাকে জিজ্ঞেস করে, আচ্ছা 6 তলার সবগুলো ফ্ল্যাট খালি, সেখানে কোনো ফ্ল্যাটেই কেউ থাকে না কেন? তখন গীতা বলে সে শুনেছে সেখানকার একটি ফ্ল্যাটে নাকি একজন লোক আত্মহনন করেছে আর এই ভয়েই কেউ সেখানে থাকে না। তখন পিয়া বলে আগে জানলে তো সেই ওই ফ্ল্যাটে থাকতো, কারণ সেখানে ভাড়াও কম হতো। এই কথা শুনে তো গীতা হাসতে থাকে। তো এরপর পিয়া আয়শুর রাগ ভাঙাতে তাকে নিয়ে একটু ঘুরতে যায়, কারণ সে আয়শুকে বেশ বকা দিয়েছিল। তো তারা বাইরে অনেক মজা করে। তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পর তারা যখন বাড়ি ফিরবে ঠিক সেই সময়ই আয়শুর বমি হতে থাকে, তার শরীরটা বেশ খারাপ হয়ে পড়ে। এটা দেখেই তো গীতা ঘাবড়ে যায়, তাই তাকে তাড়াতাড়ি করে নিয়ে আসে এক ডাক্তারের কাছে। তখনই ভুলবশত সে তার পার্সটি মাটিতেই ফেলে চলে যায়। তো এদিকে ডাক্তার দেখানোর সময় ডাক্তারের ফিস দিতে গেলে সে বুঝতে পারে যে সে তার ব্যাগটি হারিয়ে ফেলেছে, কিন্তু ডাক্তার এই কথা জেনেও সে তার কাছে কোনোই ডিমান্ড করে না। সে অনেক ভালো মনের মানুষ হওয়াতে তার থেকে কোনো ফিস নেয় না, আর সে আয়শুর সাথেও বেশ ভালো ব্যবহার করে। এদিকে আমাদের সন্তোষ নামের একটি ছেলেকে দেখানো হয়, যে পিয়ার পার্সটি খুঁজে পেয়েছিল। তখনই তার বন্ধু পার্সটি ঘাটাঘাটি করতে চাইলে সে তার বন্ধুর থেকে ওই পার্সটি নিয়ে নেয়, আর সেখানে থাকা কার্ডে পিয়ার ফোন নাম্বার খুঁজে পেয়ে তাকে কল করে। তখন পিয়া তাকে একটা লোকেশন দেয় তার পার্সটি নিয়ে আসার জন্য। তো এরপর আমরা আয়শুকে দেখি যে মোবাইলে ভিডিও গেমস খেলার সময় হঠাৎই লক্ষ্য করে তাদের ঘরের একটি দরজা আপনা আপনি খুলে যাচ্ছে আর পাশের লাইটটাও ফ্লিকার করছে, যেটা দেখে সে কিছুটা ভয়ই পায়। তাই তার মার কাছে চলে আসে, কিন্তু পিয়া তো তা বুঝতে পারে না এবং আয়শুকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালবেলায় পিয়া সন্তোষের থেকে ওই পার্সটি আনার জন্য যায়। সে পার্সটি ফেরত পেয়ে খুবই খুশি হয় আর সন্তোষকে কিছু টাকাও অফার করে, তবে সন্তোষ তা রিজেক্ট করে দেয়, যে জন্য পিয়া সন্তোষকে নিয়ে চাও খেতে যায় তার প্রতি শুক্রিয়া প্রকাশের জন্য। পিয়ার সাথে তার মেয়ে আয়শুও ছিল। তো সন্তোষ আয়শুকে দেখে বলে ওর জন্য জুস অর্ডার করি। পিয়া তখন তাকে মানা করে দেয়, কারণ তার শরীরটা ভালো না। তখন সন্তোষ তার কাছে আয়শু কোন স্কুলে পড়ে সেই কথা জিজ্ঞেস করে। পিয়া জানায় তাকে এখনো কোনো স্কুলে ভর্তি করানো হয়নি, কেবলই তো তারা ব্যাঙ্গালোর শিফট করেছে, কয়দিন পর যা করার করবে। পিয়া এরপর সন্তোষকে জিজ্ঞেস করে সে কি করে। সন্তোষ জানায় সে ফুড ডেলিভারির কাজ করে। সে পিয়াকে আরও জানায় ম্যাডাম আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, তবে কি আর করার বলুন, প্রত্যেক বছর এত এত ইঞ্জিনিয়ার পাশ করে বের হয়, চাকরির কোনো সুযোগই নেই, তাই বাধ্য হয়ে এই কাজ করছি। খারাপ চলছে না, ভালোই আছি। যাই হোক, তো তাদের চা খাওয়া শেষ হলে পিয়া যখন চলে যেতে নেয় তখনই দেখা যায় তার স্কুটিটা স্টার্ট হচ্ছিল না। তো সন্তোষ তাকে হেল্প করার চেষ্টা করে। সেই সময় আমরা দেখতে পাই রাস্তা দিয়ে খ্রিস্ট ধর্মের একটা উৎসব গুড ফ্রাইডে পালন করতে করতে যাচ্ছিল। এক ধরনের র্যালি নিয়েই তারা রাস্তায় বেরিয়েছে। এই র্যালিটা যীশু খ্রিস্টের জন্যই করা হয়ে থাকে। তো এখানে তারা দৃশ্যপট এমনভাবে সাজায় যে যীশু খ্রিস্টকে মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে, আর শয়তান এই সব কিছু দেখে হাসছে। পিয়াও তখন সেই র্যালি দেখতে দেখতে খেয়াল করে আয়শু তার পাশে নেই, যেটা দেখে সে খুবই ঘাবড়ে যায়।
কারণ আয়শু তো তার পাশেই দাঁড়িয়েছিল, আর চোখের পলকেই সে গায়েব হয়ে গেল। তো এরপর সে এবং সন্তোষ মিলে আয়শুকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতেই দেখা যায় হঠাৎ করেই পিয়া সেই র্যালির সামনে চলে আসে, যে জন্য সেই ধর্মীয় র্যালি থেমে যায়। তো এর মাধ্যমে এখানে একটা জিনিস বোঝানো হয়েছে, অর্থাৎ পিয়ার জীবনে হয়তো এখন কোনো এক শয়তানের আগমন ঘটবে, যার থেকে বের হওয়ার জন্য সে একা লড়াই করতে পারবে না। তার প্রয়োজন হবে হয়তো কোনো ভালো মানুষের সাহায্যের। তো এরপরই দৃশ্য চলে যায় অন্য এক জায়গায়। আমরা একজন লোককে দেখি যে তার স্ত্রী চিত্রার সাথে থাকতো। চিত্রার এক বান্ধবী তার মেয়ে পাউলিকে নিয়ে তাদের বাড়িতে আসে। আজ তাদের একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা, কিন্তু চিত্রার স্বামী বিয়েতে যেতে চায় না। আর পাউলিও যেহেতু টিভি দেখায় মগ্ন হয়ে যায়, তাই চিত্রারা পাউলিকে চিত্রার স্বামীর কাছে রেখেই বিয়েতে চলে যায়। তখনই আমরা চিত্রার স্বামীর হাবভাব দেখে বুঝতে পারি সে বাচ্চাদের উপর খারাপ দৃষ্টিতে তাকায়, আর হতে পারে পাউলি তার নতুন শিকার। এরপর দৃশ্য চলে যায় আবারও পিয়ার কাছে। সে আয়শুকে খুঁজতে খুঁজতে পার্কে চলে যায়, কিন্তু সে তাকে সেখানেও খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর সে হতাশ হয়ে বসে পড়ে। তখনই তার কাছে একটি বাচ্চা মেয়ে আসে আর তাকে বলে সে কি আয়শুকে খুঁজছে। এ কথা শুনে পিয়া অবাক হয়ে যায়, আর এই মেয়েটিকে জিজ্ঞেস করে সে কি আয়শুকে চেনে। তখন মেয়েটি জানায় আয়শু তো তার সাথে কানামুচি বা লুকোচুরি খেলছে। এই বলেই সে চলে যেতে লাগে। তখন পিয়াও তার পিছু পিছু হেঁটে তাকে আয়শুর কাছে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছিল। তখন ওই বাচ্চা মেয়েটি পিয়াকে বলে সে যদি তার সাথে লুকোচুরি খেলে তাহলেই সে তাকে আয়শুর কাছে নিয়ে যাবে, তার আগে নয়। এই বলেই সে পিয়াকে চোখ বন্ধ করে থাকতে বলে। পিয়াও বাধ্য হয়ে তাই করে, কিন্তু কিছুক্ষণ পর সে চোখ খুললে সেখানে কাউকেই দেখতে পায় না। তাই সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সন্তোষ আর গীতাকে নিয়ে চলে যায় থানায় আয়শুর মিসিং কমপ্লেন করতে। তো যেখানে সে পার্কে দেখা সেই মেয়েটির কথাও উল্লেখ করে। পিয়ার মতে আয়শুর গায়েব হওয়ার পেছনে সেই মেয়েটির কোনো যোগসূত্র রয়েছে। তো রিপোর্ট করার পর পিয়া গীতার সাথে বাড়ি ফিরে আসে। তখন তাকে একটি বাচ্চা ছেলে তার জন্মদিন উপলক্ষে চকলেট নিতে বলে। এরপর সে লিফটে করে যাওয়ার সময় সেই বৃদ্ধা মহিলার সাথে আবারও দেখা হয়, যার সাথে তার এর আগেও এই লিফটেই দেখা হয়েছিল। তো এরপর সে তার ফ্ল্যাটে ফিরে এলে সেখানে আয়শুকে দেখে। এটা দেখেই তো সে অনেক খুশি হয়ে যায়। সে দ্রুত আয়শুকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই দেখা যায় সে পার্কের মেয়েটি এসে আয়শুকে লুকোচুরি খেলার কথা বলে ডেকে নিয়ে চলে যায়। ঠিক সেই সময় পিয়ার ঘুম ভাঙে, আর সে বুঝতে পারে যে সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। যাই হোক, এরপরই তারা গাড়িতে করে বাড়ি ফিরে আসে। তখনই দেখা যায় অদ্ভুতভাবে সে স্বপ্নে যা যা দেখেছিল ঠিক তাই তাই হতে থাকে। যেমন বিল্ডিংয়ের সামনে সেই বাচ্চা ছেলেটি তাকে তার জন্মদিন উপলক্ষে চকলেট খেতে দেয়, যেটা দেখে পিয়া তাড়াতাড়ি করে লিফটে ওঠে। তখনই তার সাথে সেই বৃদ্ধা মহিলারও দেখা হয়। তার মনে এখন একটা আশা জাগে যে স্বপ্নের মতো নিশ্চয়ই আয়শু বাড়িতেই আছে। কিন্তু দেখা যায় তার স্বপ্নটা সত্যি হয় না, কারণ বাড়িতে তো আয়শু ছিলই না। আর আয়শুকে কোথাও খুঁজে না পেয়ে সে কান্নায় ভেঙে পড়ে। তখনই তার মনে পড়ে তার স্বামী রাম তাকে বলেছিল তার যদি কোনো কিছু মনে না পড়ে বা সে খুঁজে না পায় তাহলে তাকে পেছন থেকে ভাবা উচিত। এই কথা মনে করেই পিয়ার মাথায় আসে ওই পার্কের কথা আর সেই মেয়েটির কথা। তাই সে আর দেরি করে না, এই রাতের অন্ধকারেই প্রাচীর টপকে পার্কের ভেতর প্রবেশ করে। তখন আমরা তার পেছন পেছন সেই বাচ্চা মেয়েটিকেও হাঁটতে দেখি। তো পিয়াও হঠাৎ করে অনুভব করে কেউ হয়তো তার পেছনে হাঁটছে। তাই সে পেছনে তাকালেও সেখানে কাউকেই দেখতে পায় না। তখনই সে ঝোপের আড়ালে মেয়েটিকে দৌড়ে চলে যেতে দেখে, আর তার পিছু পিছু সেখানে গেলে আয়শুর জুতো খুঁজে পায়। সেই সময় সেখানে পুলিশ চলে আসে আর জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তো পিয়া তাদেরকে বলে তার মেয়ের জুতা পাওয়া গিয়েছে। তো এরপর পুলিশ তাকে পার্কের থেকে বাইরে নিয়ে আসে আর তার সাথে এই বিষয়ে কথা বলে। পুলিশ অফিসার তাকে এটাই বলতে থাকে যে ম্যাডাম, এত তাড়াহুড়ো কেন করছেন, আমরা তো খোঁজ নিচ্ছি, একটু তো সবুর করুন। পিয়া তখন তাদের বলে দেখুন, আমার মনে হয় আমার মেয়ের গায়েব হওয়ার পেছনে পার্কের সেই মেয়েটি জড়িত আছে। পুলিশ এই কথা শুনে জিজ্ঞেস করে তো আপনি কি বলতে পারবেন সেই মেয়েটি দেখতে কেমন বা তার নাম ঠিকানা। কিন্তু পিয়া তো এইসব কিছুই জানতো না। তাই পুলিশ এবার তাকে বাড়ি ফিরে যেতে বলে আর তাকে এটাও জানায় যে আমরা আশেপাশের খাল আর নালাগুলোতেও চেক করতে বলেছি, যদি কিছু পাওয়া যায়। এই কথা শুনেই পিয়া বেশ ঘাবড়ে যায়
আর তখন গীতাও এসে বলে, স্যার এগুলো কি কথা বলছেন, আপনারা আগে খুঁজে তো দেখুন। তখন পুলিশ বলে, আমরা আমাদের কাজ করছি, আপনারা দয়া করে বাড়িতে ফিরে যান। তো পুলিশ যাওয়ার সময় আর একজন অফিসারকে বলে, আপনাকে যে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেছিলাম সেগুলোর কি খবর? তো সেই অফিসার জানায়, সেই সব ফুটেজ কালকের মধ্যেই হাতে পেয়ে যাব। তখন পুলিশ অফিসার বলে, আপনারা কি করছেন, এত ঢিলামি করলে হবে, দ্রুত কাজ করুন। এরপর আমরা দেখতে পাই সারা রাত জেগে পিয়া, গীতা আর সন্তোষ মিলে আয়শুর মিসিং পোস্টার সারা শহরে লাগাতে থাকে। তো এদিকে আমাদের দুজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যারা রাজু নামের একটা ছেলের বাড়িতে গিয়ে তার ব্যবহার করা ল্যাপটপটি চেক করে। তখনই সেখানে রাজু চলে আসে আর তাদেরকে দেখে সেখান থেকে পালাতে থাকে। সেই সময় পুলিশ তার পিছু করে। তো অনেকক্ষণ ধাওয়া করার পর পুলিশ রাজুকে গ্রেফতার করতে সক্ষম হয়। তো কে এই রাজু আর কি অপরাধে তাকে গ্রেফতার করা হয় সেটা আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। তো এরপর দেখা যায় পিয়া যখন তার ফ্ল্যাটে যাচ্ছিল তখন বরাবরের মতোই 6 তলায় এসে লিফটের দরজা খুলে যায়। তখনই পিয়া লিফটের সামনে মার্কেটে দেখা সেই মেয়েটির বল দেখে, আর এটা দেখেই সে লিফট থেকে নেমে যায় আর হাঁটতে হাঁটতে সোজা চলে আসে 604 নাম্বার ফ্ল্যাটের সামনে। আর সেখানেই সে একটি বাচ্চা মেয়ের গলার আওয়াজ পায় এবং আয়শুর কান্নার আওয়াজও শুনতে পায়। যেই আওয়াজ শুনে সে সেখানে থাকা অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে দরজার তালা ভাঙে আর ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরকার পরিবেশ দেখে সে ভালোভাবেই বুঝতে পারে যে বাড়িতে নিশ্চয়ই কারো জন্মদিন পালন হয়েছিল, আর তারপর থেকেই এই ঘরটা পরিত্যক্ত, কারণ এখনো দেয়ালে হ্যাপি বার্থডে লেখা পোস্টার লাগানো আছে। তখন সে ঘুরে ঘুরে এই পুরো ফ্ল্যাটটা দেখতে থাকে, আর সেখানেই সে এই ফ্ল্যাটে থাকা সদস্যদের ছবিও দেখতে পায়। এরম ওইরম ঘুরে ঘুরে সে এমন একটি রুমে আসে যেখানে একটি আলমারি ছিল, আর সেই আলমারির দরজা খুললে সেখানে একটি বাচ্চা মেয়ের ছবিও পায় সে, যেটা আর কেউ নয়, পার্কে দেখা সেই মেয়েটি। আর এই মেয়েটির নাম মঞ্জু। তো এরপর আমাদের আবারও চিত্রাকে দেখানো হয়, যার স্বামী ভেঙ্কি তার বান্ধবীর মেয়ে পাওলির সাথে খেলা করছিল। তারা খুব মজা করেই খেলছিল। তো পাওলির সাথে এভাবে খেলা করতে দেখে চিত্রার বান্ধবী রানী বলে, ভেঙ্কি তো বাচ্চাদের সাথে অনেক আনন্দ করে, তাদের ঘরেও একটা বাচ্চা এলে সে অনেক খুশি হবে। তখন চিত্রা বলে, ভেঙ্কি তো তার কাছেই আসে না, তো বাচ্চা হবে কিভাবে? তখন রানী বলে, সে সেজেগুজে থাকলে ভেঙ্কি অবশ্যই তার দিকে আকর্ষিত হবে। এরকমই আরো অনেক ধরনের টিপস দেয় সে চিত্রাকে। তখনই পাওলি আসে তার মার কাছে আর দেখায় যে তার হাত কেটে গেছে, আসলে তারা সস দিয়ে দুষ্টুমি করছিল। তখনই ভেঙ্কি এসে বলে, আমি ওর হাত ধুয়ে দিচ্ছি। এই বলে সে তাকে ওয়াশরুমে নিয়ে যায়, যেখানে গিয়েই সে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। আর আমরা তো ভালো করেই বুঝতে পারি এই পিশাচটা অবুঝ পাওলিকে নিয়ে কি করতে চাইছে। এরপরই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সন্তোষ ফুড ডেলিভারি দিতে যাওয়ার সময় তার বাইকের সাথে একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু সে ভয়ে মেয়েটিকে সাহায্য না করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর সন্তোষ জানেও না ওই অ্যাক্সিডেন্টের পর সেই মেয়েটির কি হয়েছিল। আর এভাবে মেয়েটিকে রেখে পালানোর জন্য সে গত 2 বছর ধরে অনেক বেশি গিল্টি ফিল করছে। তাই এবার আয়শুকে খুঁজে বের করে সে তার গিল্ট ফিলিং কমাতে চায়। তো সন্তোষ যখন তার বন্ধুর সাথে ছিল তখন গীতা তাকে কল করে আর জানায় পিয়া নিচের ফ্ল্যাটের দরজার তালা ভেঙেছে, যে জন্য গন্ডগোল লেগে গেছে। এই কথা শুনে সন্তোষও পিয়ার কাছে যায়। তখন পিয়া তাকে ওই মঞ্জুর ছবি দেখায় আর সন্তোষকে বলতে থাকে এই মঞ্জুই আয়শুকে কিডন্যাপ করেছে। এই কথা শুনে সন্তোষ বলতে থাকে, ম্যাডাম আপনি এগুলো কি বলছেন, এটা কি আদৌ সম্ভব? আর আপনি ওই ফ্ল্যাটের তালা কেন ভাঙতে গিয়েছেন? তো সেই সময় দেখা যায় পুলিশ চলে আসে আর তারা এসেও পিয়াকে অনেকগুলো কথা শোনায় আর বলতে থাকে সে বিনা অনুমতিতে অন্য মানুষের ফ্ল্যাটের দরজা ভেঙেছে, তাই ওয়াচম্যান আমাদেরকে কল করেছিল। তখন পিয়া ওই পুলিশ অফিসারকে মঞ্জুর ছবি দেখায় আর বলে এই মেয়েটি তার মেয়েকে কিডন্যাপ করেছে, আর এই মেয়েটিকে অর্থাৎ মঞ্জুকে সে পার্কে দেখেছিল। তখন পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, তো আপনি এই ছবি কোত্থেকে পেলেন? পিয়া জানায়, এই মেয়েরই ফ্ল্যাট থেকে পেয়েছি, আর ওই ফ্ল্যাটে এখন কেউ থাকে না। তখন পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, তো আপনি ওই ফ্ল্যাটে কেন গিয়েছিলেন? সন্তোষ তখন জানায়, স্যার উনি আসলে ওনার মেয়েকে খুঁজতেই সেখানে গিয়েছিল। এই সব শুনে পুলিশ অফিসার তাকে বলে যে দেখুন এরকম আর করবেন না, কোনো কিছু হলে আমাদেরকে জানাবেন, আমরা স্টেপ নিব, আপনি এসব করতে যাবেন না। তো সেই সময় দেখা যায় কনস্টেবল ওই ছবিটা দেখে আর এটা দেখেই সে বলে সে তো এই মেয়েটাকে চেনে। এই কথা শুনেই পিয়ার চোখে মুখে আশার আলো জেগে ওঠে, তাই সে কনস্টেবলকে জিজ্ঞেস করতে থাকে, স্যার
প্লিজ এই মেয়ের ব্যাপারে যা জানেন আমাদেরকে জানান। তখন কনস্টেবল বলে, আজ থেকে 14 বছর আগে এই মেয়েটি নিখোঁজ হয়ে গিয়েছিল। তখন তার বাবা পুলিশ স্টেশনে একটা মিসিং রিপোর্ট করায়। তো পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে জানো? কনস্টেবল জানায়, আমি ফাইল ঘাঁটতে গিয়ে পেয়েছি। আর অফিসার স্বামী এই মেয়েটির কেস নিয়েই তদন্ত করছিল, কিন্তু এর মধ্যেই একটা অ্যাক্সিডেন্টে সেও মারা যায়। তো এরপরে এই কেসটি আর বেশি দূর আগায়নি। আর পরবর্তীতে 4 বছর পার হলেও মঞ্জু ফিরে না এলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। এই কথা শুনে পিয়া বলে, সে মঞ্জুকে দেখেছে এবং সে তার সাথে কথাও বলেছে। তখন পুলিশ অফিসার তাকে একটু ধমক দিয়ে বলে, 14 বছর আগে যে মেয়েটি নিখোঁজ হয়েছে তাকে সে এখন খেলাধুলা করতে দেখছে, ব্যাপারটা অস্বাভাবিক না? আর মঞ্জু যদি বেঁচেও থাকতো তাহলে সে এতদিনে বড় হয়ে যাওয়ার কথা, সে আর শিশু থাকতো না। এই বলে সে পিয়াকে সাইকিয়াট্রিস্ট দেখাতে বলে আর সেখান থেকে চলে যায়। পিয়া তখন আয়ুষুর জন্য অনেক কান্না করতে থাকে। সেই সময় সন্তোষ তাকে বলে, মঞ্জুর গায়েব হওয়া কেসটি নিয়ে তদন্ত করা পুলিশ অফিসার তো মারা গেছে, তবে সেই কেসটির এফআইআর যেই কনস্টেবল লিখেছিল সে তো নিশ্চয়ই বেঁচে আছে, আর তারা তার থেকে ওই কেসটির ব্যাপারে জানতে পারবে। তো এরপরই তারা বেরিয়ে পড়ে ওই কনস্টেবলের খোঁজ নিতে। আর সন্তোষ অনেক খোঁজাখুঁজি করে ঠিকই তার খোঁজ পেয়ে যায় আর জানতে পারে ওই কনস্টেবল কুমার সেই কেসের এফআইআর লিখেছিল। তাই তারা সোজা চলে যায় কনস্টেবল কুমারের সাথে দেখা করতে। তখন কুমার জানায়, অফিসার স্বামীর মৃত্যুর পর সে ট্রান্সফার নিয়ে নেয়। তাছাড়াও সে ওই কেসের ব্যাপারে তাদেরকে আরও কিছু তথ্য দেয়। তো এরপর পিয়া তার থেকে স্বামীর বাড়ির ঠিকানা নিয়ে সেখানে যায়। তখন তাদের সাথে স্বামীর স্ত্রী এবং মেয়ের দেখা হয়। স্বামীর স্ত্রী বলে, স্বামী এই কেসটি নিয়ে সারা দিন বসে থাকত, সে সারাটা দিন এই কেস রিলেটেড ভিডিও দেখত। আর তার স্বামীর একটা রুম আছে যেখানেই সে সমস্ত প্রমাণ এনে রাখত। তো এরপর সে বলতে থাকে, একদিন সে, তার স্বামী এবং মেয়ে 3 জন মিলে রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তারা বেশ আনন্দ করছিল। হঠাৎই স্বামীর কাছে একটা ফোন আসে আর সে কথা বলে আসার পরই তাকে কেমন মন মরা দেখাচ্ছিল। দেখে মনে হচ্ছিল সে কোনো কিছু নিয়ে বেশ আতঙ্কে আছে। তো ওই দিন রাতের বেলায় বাড়ি ফিরে তারা শুয়ে পড়ে। তবে মাঝরাতে বৃষ্টির মধ্যেই স্বামী বাইরে বেরিয়ে যায় আর তার 4 দিন পর তার লাশ আসে বাড়িতে। এই বলেই সে কান্নায় ভেঙে পড়ে। পিয়াদেরও আসলে তখন কিছু বলার ছিল না। যাই হোক, এরপর পিয়া আর সন্তোষ মিলে স্বামীর সেই স্টাডি রুমে যায় আর সেখানেই তারা বিভিন্ন পেপার কাটিং খুঁজে পায়। তারা আরও কিছু ঘুরে ঘুরে দেখছিল। তখনই দেখা যায় স্বামীর মেয়েটা একটা কার্টুন এনে দেয়, যেটা কনস্টেবল কুমার তাদেরকে দিতে বলেছিল। তো এই কার্টুনে রয়েছে মঞ্জুর মিসিং কেস রিলেটেড বেশ কিছু জিনিসপত্র। এখানে তারা একটা টেপ রেকর্ডার আর একটা ভিডিও রেকর্ডার খুঁজে পায়। তা তারা টিভির সাথে কানেক্ট করলে দেখা যায় দেবরাজ নামের একজন লোকের ভিডিও দেখতে পায় তারা। দেবরাজের একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে আছে এবং দেখা যায় তার স্ত্রী সেদিন একজন ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়, যার নাম মঞ্জু। পিয়াও দেবরাজের পরিবারের ভিডিও দেখে চিনতে পারে যে সে তাদের ছবি 604 নম্বর ফ্ল্যাটে দেখেছিল। 2 সন্তান আর স্ত্রী নিয়ে দেবরাজ বেশ সুখেই ছিল। তারা তাদের সব সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখত। তো দেখা যায় দেবরাজের মেয়ে মঞ্জুর জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। সেখানে অনেক অনেক মেহমান আসে। দেবরাজ তার স্ত্রীর থেকে অনুমতি নিয়ে তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে আর তার ছেলে বালু ভিডিও ক্যামেরাটি খাটের নিচে রেখেই চলে যায়। তখনই দেখা যায় মঞ্জুকে নিয়ে একটি লোক সেই ঘরে প্রবেশ করে, যার চেহারা না দেখা গেলেও সেই লোকটি মঞ্জুর সাথে খারাপ আচরণ করে সেটা ভালোভাবেই বোঝা যায়। আর এই 2 দিন পরই দেবরাজের স্ত্রীর লাশ পাশের লেকে পাওয়া যায় আর তার মেয়ে মঞ্জুও নিখোঁজ হয়ে গেছে। স্ত্রীর লাশ দেখে সে একদম ভেঙে পড়ে। সে তার ছেলে বালুকে নিয়ে মুভি দেখতে গেলেও সে বালুকে সিনেমা হলে রেখেই বাড়ি ফিরে আসে আর ক্যামেরা চালু করে বলে, সে যদি সেদিন ড্রিঙ্ক না করে তার স্ত্রী সন্তানের খেয়াল রাখত তাহলে হয়তো আজ তাকে এসব দেখতে হতো না। এই বলেই সে গলায় পলিথিন পেঁচিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। আর বালুরও যেহেতু কোনো গার্ডিয়ান ছিল না, তাই আদালত তাকে স্পেশাল সেন্টারে পাঠানোর নির্দেশ দেয়। এরপর তারা অফিসার স্বামীর রেকর্ডিংটা শোনে, যেখানে অফিসার স্বামী বলতে থাকে সে বারবার এই ভিডিও দেখে আর ভাবতে থাকে ওই লোকটিকে যে মঞ্জুর কাছে এসেছিল। যদি দেবরাজ বেঁচে থাকতো তাহলে অবশ্যই সে তাকে চিনতে পারত, কিন্তু এখন তো সেও বেঁচে নেই। অফিসার স্বামী রোজ ভিডিওটি দেখত আর ভাবত সেই লোকটি কে হতে পারে।
সে এই কেস নিয়ে তদন্ত করতে থাকে। আর একদিন সে তার মেয়ের জন্মদিনে বাইরে খেতে গেলে একটা আননোন নাম্বার থেকে তাকে কল করা হয়। আর কল রিসিভ করলেই অপর পাশ থেকে একটি লোক তাকে হুমকি দেয়। ঠিক এই কথাগুলোই কিন্তু স্বামীর স্ত্রী পিয়াতের বলেছিল, তবে সে জানতো না স্বামীকে কে কি বলেছে। তো এখানে আমরা জানতে পারি যে স্বামীকে ওই লোকটি তার স্ত্রী সন্তানের ক্ষতি করবে বলে হুমকি দেয়। সেই লোকটি তার পরিবার সম্পর্কে সবকিছু জানত, অর্থাৎ সে যেমন অপরাধীর উপর নজর রাখছিল তেমনি ওই অপরাধীও তার উপর নজর রাখছে। তাই সে বাড়ি ফিরে এলেও শান্তিতে ঘুমাতে পারে না। তখনই সেই লোকটি 11টার সময় তাকে তার সাথে একা দেখা করতে আসতে বলে। স্বামীও তখন পিস্তল হাতে নিয়ে ওই লোকটির সাথে দেখা করতে চলে যায়। আর এটাই ছিল তার শেষ রেকর্ডিং, কারণ এই ঘটনার 4 দিন পরই স্বামীর লাশ পাওয়া গেছে। সন্তোষ বলে অফিসার স্বামী হয়তো অপরাধীকে তা জানতে পেরে গিয়েছিল, সেজন্যই হয়তো সেই অপরাধী তাকে হত্যা করেছে। পিয়া তখন বলে তাদেরকে এখন মঞ্জুকেই খুঁজে বের করতে হবে, যে তার মেয়েকে বন্দি করে রেখেছে। তখন সন্তোষ বলে মঞ্জু গায়েব হয়েছে 14 বছর আগে, সে এখন আর বেঁচে নেই। আর থাকলেও সে কেন আয়শুকে কিডন্যাপ করবে? সে পিয়াকে বলে তাদের লক্ষ্য আয়শুকে খুঁজে বের করা, মঞ্জুকে নয়, তাই সে যেন এদিকেই ফোকাস করে। এই বলে সে চলে যায়। এরপর আমাদের রাজুকে দেখানো হয়, যাকে পুলিশ গ্রেফতার করেছে। তার ল্যাপটপে বাচ্চাদের কিছু আপত্তিকর ভিডিও পাওয়া গেছে, এই জন্যই তাকে জেলে ঢোকানো হয়। এরপর আমরা আবারও পাওলিকে দেখতে পাই। সে বাচ্চা হওয়াতে বুঝতে পারে না যে ভেঙ্কি তার সাথে কি করে, তবুও তার এই ছোট্ট মনে ভেঙ্কিকে নিয়ে ভয় শুরু হয়। তাই সে ভেঙ্কির থেকে দূরে থাকতে চাইলেও তার মা এবং চিত্রা তাকে বারবার মানুষের মুখোশে লুকিয়ে থাকা শয়তান ভেঙ্কির কাছেই রেখে যায়। এরপর আমাদের আবারও পিয়া এবং সন্তোষকে দেখানো হয়, যারা বালুর সাথে দেখা করার জন্য স্পেশাল সেন্টারে যায়। সেখানে তারা ওয়ার্ডেনের সাহায্যে বালুর কাছে যায় আর তাকে মঞ্জুর কথা জিজ্ঞেস করে। এই সময় বালু তার কথার উত্তর না দিয়ে উল্টো উত্তেজিত হয়ে পড়ে। তখনই ওয়ার্ডেন বালুকে শান্ত করে পিয়াকে জানায় সে কখনো বালুকে খুশি হতে দেখেনি। বালু শুধুমাত্র কারো জন্মদিন দেখে খুশি হয়, আর জন্মদিন শেষ হলে সে আবারও চুপচাপ হয়ে এক জায়গায় গিয়েই বসে থাকে। তো পিয়া বাড়ি ফিরে এলে সে ওই বৃদ্ধা মহিলাটিকে দেখে। তার মনে পড়ে যায় দেবরাজের ক্যামেরাতে সেই বৃদ্ধা মহিলাকে দেখেছিল। তাই সে মহিলাটিকে মঞ্জুর ব্যাপারে জিজ্ঞেস করে। মহিলাটি জানায় সে আগে মঞ্জুদের বাড়িতে কাজ করত আর তাদের সাথে তার সম্পর্কও বেশ ভালো ছিল। তো পিয়া তাকে জানায় মঞ্জু তাকে লুকোচুরি খেলার জন্য ডেকেছিল, সে মঞ্জুকে দেখেছে। তো মহিলাটি জানায় মঞ্জুকে সে লালন পালন করে বড় করেছে, আর মঞ্জু হারিয়ে গেছে তাও 14 বছর হয়ে যাচ্ছে। আর সে বলছে সে মঞ্জুকে দেখেছে, এটা তো সম্ভবই না। এই বলেই সে চলে যাচ্ছিল। তখন পিয়া বলে তার মেয়ে আয়শুও মঞ্জুর মতো গায়েব হয়ে গেছে, আর সে তাকে সাহায্য করলে সে তার মেয়ে আয়শুকে খুঁজে পাবে। তখন মহিলাটি মঞ্জুর জন্মদিনের ঘটনা খুলে বলে সেদিন জন্মদিনের মধ্যে হঠাৎই মঞ্জু এবং বালু উধাও হয়ে যায়। তখন দেবরাজের স্ত্রী পূজা তাদেরকে খুঁজতে বাইরে গেলে রক্তাক্ত বালুকে খুঁজে এনে বৃদ্ধার কোলে দিয়ে দেয়, আর আবারও অন্ধকারের মধ্যে দৌড়ে চলে যায় মঞ্জুকে খুঁজতে, কিন্তু সে আর ফিরে আসেনি। এর 2 দিন পর তার লাশ পাওয়া যায় লেক থেকে। এরপর বালুকে স্পেশাল সেন্টারে দেয়া হলে অফিসার স্বামী তাকে নিয়ে বালুর কাছে যেত প্রায়। বালু তাকে বারবার তার মায়ের কথা জিজ্ঞেস করত। তো সে আরো বলে স্বামী এই কেসে তাদেরকে সাহায্য করলেও কিছুদিন পর সেও মারা যায়। সব ভালো মানুষই মারা যাচ্ছে, তাহলে সত্যটা সবার সামনে কে নিয়ে আসবে? তখনই পিয়া বলে সে আজ বালুর সাথে দেখা করতে গিয়েছিল। বালু এখন আরো চুপচাপ হয়ে গেছে, কিন্তু বালুই পারবে তাকে তার মেয়ের কাছে পৌঁছাতে এবং সত্য সামনে আনতে। তাই পিয়া সেই বৃদ্ধাকে বলে বালুকে এই ফ্ল্যাটে নিয়ে আসতে, যার কথায় বৃদ্ধা মহিলাটিও রাজি হয়ে যায়। আসলে বালু ওই দিন এমন কিছু দেখেছিল যার জন্য সে অনেক বেশি শকে চলে যায়, আর সেদিন সে কি দেখেছিল সেটা জানার জন্যই পিয়া তাকে এই বাড়িতে নিয়ে আসতে বলে। এদিকে পুলিশ অফিসার গণেশ তার তদন্ত চালিয়ে যাচ্ছিল। সে তার গুপ্তচরদেরকে জিজ্ঞেস করে তারা কি এমন কাউকে চেনে যারা বাচ্চাদের কেনাবেচা করে বা ভিক্ষাবৃত্তিতে লাগিয়ে দেয়। তখন একটি ছেলে বলে সে একটা জায়গা চেনে, সেখানে বিভিন্ন রকম মেয়েদেরকে নিয়ে ধান্দা করা হতো, তবে সেখানে বেশিরভাগ বিদেশি লোকেরাই আসতো। তখন গণেশ জিজ্ঞেস করে কেন আমাদের এখানকার কেউ যেত না? তখন ছেলেটি বলে হ্যাঁ, একজন যেত, তবে সে শুধু বাচ্চা মেয়েদের কথাই জিজ্ঞেস করত। এই কথা শুনেই লোকটি বলে তো ওই লোকটির শারীরিক গঠন কেমন?
তখন ছেলেটি জানায় সেই লোকটি লম্বা দেখতে, আর তার গাড়িতে একটি চিহ্ন ছিল ডাক্তারদের মতো। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা আর খোঁজাখুঁজির পর পুলিশ অফিসার ঠিকই বুঝে যায় সেই লোকটি আসলে কে। এরপর আমাদের সেই লোকটিকে দেখানো হয়, যে আর কেউ নয়, সেই ভেঙ্কি। আসলে এতক্ষণ ধরে আমরা যে ভেঙ্কির কর্মকাণ্ড দেখছিলাম, এই সবই ছিল অতীতের দৃশ্য। তো এখন দেখা যায় এই ভেঙ্কি হলো সেই ডাক্তার যে আয়শুর চিকিৎসা করেছিল। তখন আমরা ভেঙ্কির স্ত্রী চিত্রাকেও দেখি, যে তার আসল রূপ সম্পর্কে জেনে যাওয়ার ফলে ভেঙ্কি তাকে প্যারালাইজড করে রেখেছে। ভেঙ্কি চিত্রাকে খাবার দিয়ে আয়শুকে খাবার দিতে চায়। সে আয়শুকে তার বাড়ির একটা শুকনো সুইমিং পুলে বন্দি করে রেখেছিল। তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা ভেঙ্কিকে দেখি সে সেদিন খ্রিস্ট ধর্মের র্যালি যাওয়ার সময় সেখানেই দাঁড়িয়েছিল, আর সেই ওই দিন মঞ্জুর জন্মদিনে মঞ্জুর সাথে গল্প করছিল। এদিকে পিয়া দোকানে কেক কিনতে গেলে তার সাথে সেখানে ভেঙ্কির দেখা হয়। ভেঙ্কি পিয়াকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। পিয়া জানায় তার মেয়ে ভালো আছে, এই বলেই সে কেক নিয়ে চলে যায়। আর আমরা দেখি ভেঙ্কি আয়শুর জন্য কেক নিতে এসেছে। এদিকে পিয়ার প্ল্যান মতো সে মঞ্জুদের ঘরটি সাজায় এবং নিজে মঞ্জু আর বালুর মা পূজার মতো সাজে, যাতে করে বালু তাকে দেখে সেদিনের সব কথা মনে করতে পারে। অন্যদিকে সন্তোষরা বালুকে নিয়ে আসার সময় হঠাৎ কি বুঝে যেন বালু চলন্ত গাড়ি থেকে নেমে যায় আর অনেক দৌড়াতে থাকে। সন্তোষরা তাকে ধরার জন্য পেছন পেছন দৌড়ায়, আর সে পিয়াকে কল করে এই ব্যাপারেও জানিয়ে দেয়। এই সব কিছু শুনে তো পিয়া অনেক ভেঙে পড়ে। তার তো মনে হতে থাকে তার সব আশা ভরসা বোধহয় শেষ হয়ে গেল। সেই সময়ই সে সেখানে থাকা একটি কাচের টুকরো নিয়ে নিজের হাত কাটতেই যাবে, তখনই তার স্বামী রামের কথা মনে পড়ে। কারণ রামের যখন ক্যান্সার ধরা পড়েছিল আর সে মৃত্যুশয্যায় শুয়েছিল, তখন তার কাছে দুনিয়ার সমস্ত কিছু বৃথা মনে হয়েছিল। তার মাথায় রামের সাথে এই পৃথিবী ত্যাগ করার চিন্তাও মাথায় আসে। কিন্তু রাম মৃত্যুর আগে পিয়াকে বলে সে যেন তাদের মেয়ের খেয়াল রাখে। এই জন্যই এতদিন পিয়া নিজেকে সামলে রেখেছে, কারণ সে যে রামকে কথা দিয়েছিল। তো এই সব কথা মনে করে পিয়া তার হাত আর কাটে না। তখনই সেখানে বালু চলে আসে, আর সেই ঘরটিকে জন্মদিনের অনুষ্ঠানের মতো সাজানো দেখে তার অতীতের কথা মনে করে। তার চোখে মঞ্জুর জন্মদিনের স্মৃতি ভেসে ওঠে। সেখানে তার পরিবারের সবার ছবি দেখে বালু সেটা বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। তখনই পিয়া তার কাছে আসে, আর বালু পিয়াকেই তার মা ভেবে বসে। তখন পিয়া তাকে মঞ্জুর কথা জিজ্ঞেস করে। এই সময়ই বালু বলে ওঠে মঞ্জু বাইরে। সেই সময়ই পিয়াকে অফিসার গণেশ কল করে আর ডাক্তার ভেঙ্কির ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কি আয়শুকে ভেঙ্কির কাছে নিয়ে গিয়েছিল নাকি। কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে পিয়া তার কথাই বুঝতে পারে না। তখনই পিয়া খেয়াল করে বালু ছুটে বাইরে চলে গেছে, তাই সেও বালুর পিছু পিছু দৌড়াতে থাকে। তখনই সন্তোষের বন্ধু তাকে চিনতে পারে আর সন্তোষকে এই কথা জানায়। এদিকে বালু ছুটতে ছুটতে ভেঙ্কির বাড়ির সামনে চলে আসে, আর সে ভেঙ্কির বাড়ির দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। সেই সময় পিয়া তাকে নিয়ে দ্রুত লুকিয়ে পড়ে। সেই সময় শব্দ শুনে ভেঙ্কি বাইরে এলে পিয়া তাকে লুকিয়ে লুকিয়ে দেখে আর ভালো মতোই চিনতে পেরে যায় আর বুঝতে পারে যে সেই কিছু করেছে। এদিকে ভেঙ্কি আয়শুকে সাজিয়ে সুন্দর ড্রেস পরিয়ে নেয়। তখনই পিয়া সন্দেহবশত সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। সে চিত্রাকে বসে থাকতে দেখে বারবার তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই চিত্রা ইশারায় তাকে একটি রুম দেখিয়ে দেয়। পিয়াও সেই রুমে গেলে বাচ্চাদের জিনিসপত্র দেখতে পায়। তাছাড়াও সে সেখানে কিছু দড়ি দেখতে পেয়ে বুঝতে পারে আয়শু নিশ্চয়ই বাড়িতেই আছে। কিন্তু তখনই শয়তান ভেঙ্কি সেখানে আসে আর তাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর সে পিয়ার হাত পা বেঁধে সুইমিং পুলে ফেলে সেখানে পানি দেওয়ার ব্যবস্থা করে আর আয়শুকে নিয়ে চলে যায় এই বাড়ি থেকে। আর এদিকে বালু তাকে চলে যেতে দেখে তার পিছু পিছু ছুটতে থাকে। আর অন্যদিকে সন্তোষ তার বন্ধুর কল পেয়ে পিয়াকে খুঁজতে চলে আসে ভেঙ্কির বাড়িতে। আর এখানে এসেই পিয়াকে ডুবে যেতে দেখে দ্রুত পানি থেকে তুলে আনে। এরপর তারা দুজন মিলে আয়শুকে খোঁজার জন্য ছুটতে থাকে। তারা জানতো না কোন পথ দিয়ে গেলে তারা আয়শুকে খুঁজে পাবে। তখনই পিয়া মঞ্জুকে দেখে যে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল, তাই সে আর দেরি না করে মঞ্জুর পিছু পিছু ছুটতে থাকে। অর্থাৎ মঞ্জুর আত্মাই তাকে পথ দেখিয়ে দিচ্ছিল। তো ছুটতে ছুটতে এক সময় তারা একটা জঙ্গলে চলে আসে। সেখানে ভেঙ্কির গাড়ি দেখতে পায় তারা। তো পিয়া এদিক ওদিক ঘুরতে থাকলে সে গাছের আড়ালে মঞ্জু
এবং সেই সব বাচ্চাদের আত্মা দেখতে পায় যারা ভেঙ্কির হাতে মারা গেছে। আর সেই আত্মাগুলো পিয়াকে ভেঙ্কির আস্তানায় নিয়ে যায়, যেখানে প্রবেশ করলে পিয়া একটি রুমে যায়। আর সেখানে গিয়েই তার তো আত্মা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ ভেঙ্কি বাচ্চাদের দিয়ে তার চাহিদা পূরণ করে তাদেরকে মেরে তাদের লাশ ফ্রিজারে রেখে দিত। আর পিয়া সেই বাচ্চাদের মধ্যে মঞ্জুর লাশ দেখেও ভয় পেয়ে যায়। তখনই সে বালুর কান্নার আওয়াজ শুনতে পায় আর অন্য একটি রুমে গিয়ে দেখে ভেঙ্কি বালুকে মারছে আর বালু আয়শুকে ভেঙ্কির হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে। তখনই পিয়া ভেঙ্কিকে বাধা দিতে যায়, কিন্তু ভেঙ্কি তাকেও অনেক মারে। সেই সময় সেখানে সন্তোষ এসে উপস্থিত হয় আর ভেঙ্কিকে বাধা দেওয়ার চেষ্টা করলে ভেঙ্কি সন্তোষের মাথায় মেরে তাকে সেখানেই অজ্ঞান করে দেয়। আর এই সুযোগে পিয়া বালু এবং আয়শুকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। ভেঙ্কি তখন পিয়াকে বলে সে কেন আয়শুকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আয়শুকে নিয়ে তো সে একটা সাধারণ জীবন কাটাবে, কিন্তু আয়শু যদি তার সাথে থাকে তাহলে সে ভালো থাকবে। সে আয়শুকে অনেক ভালো রাখবে, অনেক আনন্দ দিবে। এই বলেই সে আয়শু আর পিয়াকে খুঁজতে থাকে। তো এই নরপিশাচের মুখে এইসব কথা শুনে তো পিয়া অনেক রেগে যায়। তাই সে একটি পেরেকওয়ালা লাঠি দিয়ে আচমকা ভেঙ্কির উপর আক্রমণ করে বসে আর সাথে সাথে সে আহত হয়ে মাটিতে পড়ে যায়। তখনই পিয়া তাকে বারবার আঘাত করতে করতে সেখানেই হত্যা করে ফেলে। সে সেই সব বাচ্চার হয়ে ভেঙ্কিকে আক্রমণ করে যাদেরকে সে ভয়ঙ্করভাবে তার আকাঙ্ক্ষা মেটানোর জন্য ব্যবহার করেছে। ভেঙ্কি তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইত না, কারণ তার বাচ্চা মেয়েদেরকে শারীরিক কাজে ব্যবহার করতে ভালো লাগত, যে জন্য সে অনেকগুলো ফুটফুটে বাচ্চা মেয়েকে নৃশংসভাবে হত্যা করে লাশ ফ্রিজারে জমিয়ে রেখেছিল। এদিকে বালুও সেই ফ্রিজারের কাছে চলে আসে আর মঞ্জুর ফ্রিজারের কাঁচ ভেঙে তাকে বাইরে বের করে কোলে নিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। এই দৃশ্যটা আসলে অনেক বেশি ইমোশনাল ছিল, যে কারো চোখ দিয়ে পানি বেয়ে পড়বে। যাই হোক, তো কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে। সেই সময় তারা পিয়া, আয়শু, সন্তোষ এবং বালু সবাইকে উদ্ধার করে এবং বাকি বাচ্চা মেয়েদের লাশ সেখান থেকে নিয়ে যায়, যাদেরকে অনেক বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর মঞ্জুর নিখোঁজ হওয়ার পরও তার লাশ খুঁজে পাওয়া যায়নি, কারণ তাকে কখনো কবরই দেওয়া হয়নি। তো এই তো ছিল আজকের গল্প। আর এই গল্পের মধ্যে চাইল্ড ট্রাফিকিং এর যে ব্যাপারটা, এটাকেই ফুটিয়ে তোলা হয়েছে কিছু সুপারন্যাচারাল এলিমেন্টের মাধ্যমে। যাই হোক, তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।